সারা রুমে এলোমেলো কাঁচ ভাঙা এদিক সেদিক ছড়িয়ে আছে। কালো রঙের কাচের চুড়ি ভেঙে চুরমার হয়ে রুমের কোনায় কোনায় ছিটিয়ে আছে। বিছানায় হাতের উপর মাথা রেখে মেঝেতে পা গুটিয়ে ঘুমিয়ে আছে অদ্রিজা। নিস্তেজ শরীর। কেউ দেখলে বলবে না এই মেয়ে একটু আগে রুমটা রণক্ষেত্র বানিয়ে ছেড়েছিল। গালের একপাশে কয়েক গাছি চুল পড়ে আছে, সেই চুলের আড়ালে স্পষ্ট দেখা যাচ্ছে টকটকে লাল রক্ত। নখ দিয়ে আঁচড়ে দেওয়ায় চামড়া ছিঁড়ে রক্ত ঝরছে। হাতের মধ্যে বিভিন্ন রক্তলাল দাগ দেখা যাচ্ছে, কিছুটা কামড়ের আর কিছুটা আঁচড়ের। মৃন্ময় দরজা খুলেই অদ্রিজার এই অবস্থা দেখে হুড়মুড় করে রুমে ঢুকে ফলস্বরূপ মেঝেতে থাকা এক টুকরো কাঁচ মৃন্ময়ের পায়ে গেঁথে যায়। হঠাৎ লাগায় মৃন্ময় আর্তনাদ করে পাশে থাকা সোফায় লাফিয়ে বসে। মৃন্ময়ের চিৎকার শুনে ছুটে আসে সার্ভেন্ট, তাকে দেখে মৃন্ময় বাধা দেয়। এই শোনা, নিচে কাজ ভাঙা। তৎক্ষণাৎ সার্ভেন্ট সরে যায়। মৃন্ময়ের নির্দেশে রুমের কাজগুলো সরিয়ে দেয় সার্ভেন্টরা। সম্পূর্ণ মেঝে পরিষ্কার করে চলে যেতে নিলেই মৃন্ময় তাদের উদ্দেশ্যে বলে, খবরদার, এই রুমে আজ যা যা হয়েছে বাড়ির কেউ যেন একটুও টের না পায়। আর কাউকে কিচ্ছু বলবে না, মাইন্ড ইট। জি স্যার। আর কর্নার থেকে ফার্স্ট এইড বক্সটা দাও। সার্ভেন্টরা চলে গেলে মৃন্ময়ের পায়ের কাজটা খুলে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে নেয়। পা খুঁড়ে খুঁড়ে অদ্রিজার সামনে বসে পড়ে। অদ্রিজার চুলে হাত বুলিয়ে দেয়। এখনও মৃন্ময়ের মাথার ভেতরটাই চিনচিন করছে। অদ্রিজার আঘাতপ্রাপ্ত হাত টান দিলেই মৃন্ময় চমকে যায়। হাতের মুঠোর ভেতর ওষুধের পাতাটা সম্পূর্ণ খালি। ভালো করে চেক করে মৃন্ময় বুঝতে পারে এটা তার ঘুমের ওষুধ। মৃন্ময় স্তব্ধ হয়ে অদ্রিজার দিকে তাকিয়ে আছে। এখানে 9টা ওষুধ ছিল, অদ্রিজার সবটাই খেয়ে নিয়েছে। মৃন্ময়ের মাথা ফাঁকা ফাঁকা লাগছে। এই মুহূর্তে কি করা উচিত সে বুঝে উঠতে পারছে না। অদ্রিজার মাথাটা নিজের হাতে নিয়ে বারবার ডাকছে অদ্রিজাকে, কিন্তু অদ্রিজার কোনো সাড়া শব্দ নেই। মৃন্ময় অদ্রিজাকে আগের মতো রেখে দ্রুত ফাহাদকে কল করে। ফাহাদ ফোন রিসিভ করতেই মৃন্ময় নিস্তেজ সুরে বলে, ফাহাদ, তাড়াতাড়ি আয় প্লিজ। কেন, কি হয়েছে? আপনি ঘুমাননি? অদ্রিজা 9টা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। আমি কি করব, আমার মাথা কাজ করছে না। তুই তাড়াতাড়ি আয় প্লিজ। মৃন্ময় কাঁদছে, তার কণ্ঠে যেন ঢেউ খেলাচ্ছে। কথা সবটা ফাহাদের কানে এসেছে, আবার আসেনি, তবুও সে বুঝতে পেরেছে অদ্রিজা মাত্রাহীন ঘুমের ওষুধ খেয়েছে। বস, আপনি উত্তেজিত হবেন না। আমার আসার কোনো প্রয়োজন নেই। আপনি গাড়ি করে ম্যামকে নিয়ে আসুন। আমি বরং হসপিটালে ওটির দিকটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। যেই কথা সেই কাজ। মৃন্ময় দ্রুত পকেটে ফোন পুরে অদ্রিজাকে কোলে তুলে নেয়। অদ্রিজার মুখের দিকে তাকিয়ে মৃন্ময়ের সরাসরি শিওরে উঠে, পুরো মুখটায় আঁচড়ের দাগ। হাতে পায়ে যেন নেকড়ে আছড়ে দিয়েছে, দুই হাতে চুরির ভাঙা কাচের টুকরো। গাড়িতে উঠে মৃন্ময় দ্রুত ড্রাইভারকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। শামীমা বাড়িতে ঢুকতে অদ্রিজার নাম ধরে ডাকতে থাকে। মিমিয়া আগে দৌড়ে অদ্রিজার রুমে যায়, কিন্তু না পেয়ে আবারও নিচে চলে আসে। অদ্রি, তুই কই? তোর জন্য তো নামু কি এনেছে, দেখবি আয়। শামীমার কথা শুনে সার্ভেন্টরা এগিয়ে আসে। সার্ভেন্টদের অবস্থাও এক প্রকার করুণ, তাদের চোখে মুখে ভয়ের ছাপ। ম্যাম, স্যার আর ম্যাম বাড়িতে নেই। কোথায় গেল আবার? সার্ভেন্টরা না চাওয়া সত্ত্বেও সবটা জানিয়ে দেয় শামীমাকে। সম্পূর্ণ কথা শুনে শামীমা ধপ করে সোফায় বসে পড়ে, বুকের ভেতরটায় খা খা করছে। মনে মনে বারবার বলছে অদ্রিজার কিছু হবে না তো। ওটির সামনে চেয়ারগুলোতে কপালে হাত ঠেকিয়ে বসে আছে মৃন্ময়, তার সামনে পায়চারি করছে ফাহাদ। একটু আগে হসপিটাল একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। অদ্রিজাকে কোলে নিয়ে আসার সময় নার্সসহ প্রত্যেকটা স্টাফ অবাক হয়ে মৃন্ময়কে দেখছিল। তারা কখনো মৃন্ময়কে এর আগে এমন নর্মাল লুকে দেখেনি। মৃন্ময় সবসময় ফিটফাটভাবে ফর্মাল লুকে এসেছিল, কিন্তু হঠাৎ এমন সাজে সবাই ড্যাব ড্যাব করে দেখছিল। যেহেতু মৃন্ময়ের বিয়েটা ফাহাদ ছাড়া তেমন কেউ জানতো না, তাই সবার মনে অদ্রিজাকে নিয়ে প্রশ্ন জাগে। মৃন্ময়ের কোলে এই মেয়েটাকে, সবার মনে নানান রকম প্রশ্ন হানা দিতে থাকে, কয়েকজন রটিয়ে দেয়। সাইকিয়াট্রিস্ট ডাক্তার মৃন্ময় মেহরাব একটা মেয়ের সাথে অসভ্যতা করতে গিয়েছিল, এখন মেয়েটার সিরিয়াস অবস্থা, তাই বাধ্য হয়ে হসপিটালে নিয়ে এসেছে। ফাহাদের কানে এইসব কথা আসতেই সবাইকে জানিয়ে দেয় মেয়েটা অদ্রিজা মেহরাব, মৃন্ময় মেহরাবের লিগাল ওয়াইফ। এবার সবার মাঝে গুঞ্জন ওঠে মৃন্ময় মেহরাব তার স্ত্রীকে নির্যাতন করে, তাই বেচারি ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করতে যায়। মৃন্ময়ের কানে এইসব কথা এলেও পাত্তা সে দেয় না, চুপচাপ চেয়ারে বসে আছে। চোখ মুখ লাল হয়ে আছে, কপালের ঘাম চুলকে বেয়ে পড়ছে। পুরো হাসপাতালে এসির ব্যবস্থা, তবুও মৃন্ময়ের ঘামানোর অবস্থা দেখে ফাহাদ বুঝে যায় মৃন্ময়ের ভেতরটায় কি চলছে। অদ্রিজাকে ওয়াশ করতে যখন ওটিতে নিয়ে যায়, তখন ডাক্তার হিসেবে মৃন্ময় নিজেও যেতে চেয়েছে, কিন্তু ফাহাদ তাকে বারবার বাধা দেয়। অবশেষে হাত টেনে নিয়ে আসে। ফাহাদের ইশারায় অন্য ডাক্তাররা তাকে অ্যালাউ করে না। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছে যায় শামীমা, শাহানা, রাগিব, মিমিয়া। হতভম্ব হয়ে আছে রাগিব। হঠাৎ কি হয়ে গেল মেয়েটার? মৃন্ময় আর অদ্রিজার মাঝে কি নিয়ে বা ঝগড়া ছিল? শামীমার কান্নায় শাহানা সান্ত্বনা দিচ্ছে, মিমিয়া নিঃশব্দে চোখের জল বিসর্জন দিচ্ছে। মৃন্ময় কারোর সাথেই কোনো কথা বলছে না। অদ্রিজা আজ যেটা করেছে তার জন্য তার কোনো ক্ষমা নেই।
অন্যদিকে কি নিয়ে এতটা উত্তেজিত হয়ে যায় অদ্রিজা? মৃন্ময় নিজেই অস্বস্তিকর পরিবেশ ছিল, তাই তার কানে তেমন কোনো কথা আসেনি। হয়তো কানে শব্দগুলো আসলেও সবটা জট পেকে যায়। তখনকার ঘটনায় মৃন্ময়ের শুধু কয়েকটা শব্দ মনে আছে। টিনা, বেইমান, তুই বেরিয়ে যা, তুই রুম থেকে। ব্যাস, এই কথাগুলো মৃন্ময়ের মনে আছে। তারপর যা ঘটে যায় তার জন্য সে প্রস্তুত ছিল। মৃন্ময়ের ভাবনার ছেদ ঘটে ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে দেখেই মৃন্ময় উঠে দাঁড়ায়। সবকিছু ঠিকঠাক আছে বলে ডাক্তার মৃন্ময়কে ইশারা করে তার সাথে যাওয়ার জন্য। মৃন্ময় সমান তালে পা চালিয়ে ডাক্তারের কেবিনে যায়। দুজনে একসাথে চেয়ারে বসে সামনে থাকা ডাক্তারটি মৃন্ময়ের দিকে তাকিয়ে পরখ করে। মৃন্ময়ের বিধ্বস্ত অবস্থা তিনি ভালো করেই বুঝতে পারে। টেবিলে থাকা পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, পানিটি শেষ করুন ডাক্তার মিনয়। মৃন্ময় এক ঢোকে পুরো পানি শেষ করে দেয়। সামনে থাকা ডাক্তারটি মৃন্ময়ের দিকে টিস্যু বাড়িয়ে দেয়। আপনার গাম মুছুন ডাক্তার মিনয়। মৃন্ময় বাধ্য ছেলের মতোই টিস্যু হাতে নিয়ে ঘাম মুছে নেয়। সামনে থাকা ডাক্তারটি বয়সের দিক দিয়ে মৃন্ময়ের থেকেও সিনিয়র। ডাক্তার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বিয়ে করেছেন অথচ আমরা কেউ জানলাম না। ভাবি বেশি সুন্দরী, তাই কি আমাদের জানার নেই? আমরা কি ভাবিকে নিয়ে যাবো নাকি? ডাক্তারের কথা শুনে মৃন্ময় না চাইতেও একটু হাসে। আসলে আমার বিয়ে, অথচ আমি নিজেই জানতাম না। আমার বিয়ের দাওয়াত আমি নিজেই পাইনি। মৃন্ময়ের কথা শুনে ডাক্তার হো হো করে হেসে ওঠে। আপনি কিন্তু ভারী মজার মানুষ ডাক্তার মিনয়। এরকম আপনার সাথে কথা বলে আমার বেশ ভালো লেগেছিল। বাই দ্য ওয়ে, আপনার ভাগ্য কিন্তু ভালো। ঠিক সময় কিন্তু নিয়ে এসেছেন। আর একটু হেল্পফুল হলেই যে কোনো মারাত্মক ঘটনা ঘটে যেতে পারতো। 9টা ট্যাবলেট হাই পাওয়ারে। আপনি একজন ডাক্তার, আশা করি আপনাকে কিছু বুঝিয়ে বলতে হবে না। ডাক্তারের কথার প্রত্যুত্তরে মৃন্ময় শুধু নিঃশ্বাস ছাড়ে। কিছুক্ষণ চুপ থেকে ডাক্তার আবার বলেন, ওনার শরীরে আসল দাগগুলো যে ওনার তা আমি নিচ্ছি। হাতে কাছে ছুরি কয়েকটি ভাঙ্গা টুকরো ঢুকে যায়। আমরা সবটা ব্যান্ডেজ করে দিয়েছি। ডাক্তারের প্রত্যেকটা কথায় মৃন্ময় শুধু জোরে জোরে শ্বাস ছাড়ে। ধীরে ধীরে মৃন্ময়ের রাগের মাত্রা প্রবল হচ্ছে। কি এমন ঘটে গেল যে অদ্রিজা এতটা রাগ উড়ালো নিজের শরীরের উপর? মৃন্ময়ের অবস্থা বুঝতে পেরে ডাক্তার মুচকি হেসে বলে, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি ভীষণ রেগে গেছেন। একটা কথা, ভাবিকে রাগাবেন না। মেয়ে মানুষ একটুতেই রেগে সুইসাইড পর্যন্ত করে ফেলেছে। আর একদম টেনশন নেবেন না, বাইরে মানুষের মুখে আমি বন্ধ করেছি। আর একদম টেনশন নেবেন না, বাইরে মানুষের মুখ আমি বন্ধ করছি। আর ওটিতে যারা ছিল তাদের আগেই বলে দিয়েছি বাইরের জন্য সত্যি খবরটা লিক না হয়। বাইরে খাওয়া দাওয়া করায় ভাবির সমস্যা হয়েছে। আর ওটিতে যারা ছিল তাদের আগেই বলে দিয়েছি বাইরে যেন সত্যি খবরটা লিক না হয়। বাইরে খাওয়া দাওয়া করায় ভাবির সমস্যা হয়েছে, এমন কিছু একটা বলে দেবেন। বাইরে মানুষ তো আর কাজ নেই, তালকে তিল বানানো ছাড়া ভাবির জ্ঞান চলে আসবে। আপনি বরং তার পাশেই থাকুন। ওকে, তাহলে আসি ডাক্তার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমি চিরঋণী। দূর, কি যে বলেন, আমরাই তো। মৃন্ময় মুচকি হেসে বেরিয়ে যায়। ডাক্তারের কেবিন থেকে সোজা নিজের কেবিনে গিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানির ঝাপটা দেয়। হঠাৎ করে পানি লাগায় গলায় গালে জ্বালা শুরু হয়। আয়নায় নিজেকে কিছুক্ষণ ফুটিয়ে ফুটিয়ে দেখে। অদ্রিজা রাগের মাথায় দেওয়া সব আঁচড়ের দাগ লাল হয়ে আছে। রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। সেই স্থানে পানি লাগায় জ্বলে ওঠে। মৃন্ময়ের এই সামান্য আঁচড়ে কেমন জ্বালা করছে। আর অদ্রিজা, তার কেমন ফিল হচ্ছে? মেয়েটা আজ যা করেছে বড্ড বাড়াবাড়ি করেছে। রাগের মাথায় এতগুলো স্টেপ নেওয়া উচিত হয়নি। আজকের ভুলের শাস্তি যদি তাকে না দেওয়া হয় তবে আর কোনোদিনও শিক্ষা হবে না মেয়েটার। কথাগুলো ভেবে মৃন্ময় ফাহাদকে কল করে। বস, অদ্রিজার জ্ঞান এলে কাউকে তার রুমে অ্যালাউ করবি না। আমাকে কল করবি, আমি প্রথমে দেখা করব তার সাথে। ওকে বস, আমি আপনাকে জানাবো। মৃন্ময়ের পায়ের তালুতে আবারও টনটন ব্যথা অনুভব হয়। ডাক্তারের সাথে তখন জোর কদমে হাঁটায় আবারও রক্ত বেরিয়ে যায়। ব্যান্ডেজটা রক্তে লাল হয়ে গেছে। তার কেবিন থেকে বেরিয়ে ইমার্জেন্সি রুমের দিকে যায়। সেখানে একজন ছেলে আর দুজন মেয়ে গল্প করছিল। মৃন্ময়কে দেখেই দাঁড়িয়ে পড়ে। মৃন্ময় দ্রুত পায়ে আবারও পরিষ্কার করে ব্যান্ডেজ করতে বললে তারা তাদের কাজ শুরু করে। এত রাতে হসপিটালটা কিছুটা নিরিবিলি হয়ে গেছে, কিন্তু নিরিবিলি হয়নি মৃন্ময়ের বক্ষপিঞ্জি। তাতে যেন কেউ দাউ দাউ করে আগুন লাগিয়ে দিয়েছে। নিস্তব্ধ শহরটায় ল্যাম্পপোস্টের আলোতে দাঁড়িয়ে আছে মৃন্ময়। একসাথে 3-4টা সিগারেট শেষ তার। সিগারেটের ধোঁয়াগুলো আকাশে উড়িয়ে দিয়ে গালে হাত রেখে চুলকাতে থাকে। তার সামনে গাড়ির ডিকির উপর বসে আছে ফাহাদ। মৃন্ময়কে অনেকবার বারণ করা সত্ত্বেও সে একের পর এক সিগারেট ফুঁকছে।
অদ্রিজার জ্ঞান আসার পর শত তাল বাহানা করেও মৃন্ময় সফল হয়নি। মৃন্ময় চেয়েছে সে অদ্রিজার সাথে একা দেখা করবে, শুধুমাত্র একা। কিন্তু জ্ঞান আসার খবরটা পেয়ে হুড়মুড় করে রুমে ঢুকতে নেয় শামীমা। ফাহাদ মৃন্ময়ের নির্দেশ অনুযায়ী তাকে বারণ করলেও তিনি শুনেননি, বরং ফাহাদকে দাঁত কিরমির করে এক গাদা কথা শুনিয়ে দেয়। এইভাবে একে একে সবাই অদ্রিজার রুমে ভিড় করে। তখন প্রায় রাত 2টা। অদ্রিজার কেবিনে সবাই একসঙ্গে ছিল, তাই মৃন্ময় আর অদ্রিজার সাথে দেখা করেনি। রাতে 3টায় অদ্রিজাকে বাড়ির সবার সাথে বাড়িতে পাঠিয়ে দেয়। মৃন্ময় হসপিটালের বিষয়টা দেখবে বলে ফাহাদকে নিয়ে থেকে যায়। সময়টা এখন রাত 3:30। আবারও সিগারেট জ্বালিয়ে একের পর এক টান দিয়ে যাচ্ছে মৃন্ময়। বিরক্তে ফাহাদের চোখ মুখ কুঁচকে যায়। আর কত বস, একসাথে শোয়াটা শেষ। তোমার ভালো না লাগলে বাড়ি চলে যাও, আমি একাই ফিরবো। তা কখনো হয় না বস, আপনাকে বাড়ি পৌঁছে না দিয়ে আমি যাব না। তাছাড়া আপনি ভুলে যান কেন, বড় ম্যাম আপনার জন্য অপেক্ষায় থাকে। যত রাতি দেরি করে ফিরেন না কেন, তিনি অপেক্ষা করেন। বাড়ি ফিরে চলুন বস। হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় মৃন্ময়। আকাশের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে নিষ্পলক ভাবে কিছু একটা। তারাহীন আকাশটার দিকে তাকিয়ে ভাবতে থাকে অদ্রিজার কথা। সেই মুহূর্তের কথা যখন অদ্রিজাকে ঘুমন্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিল। ইস, কত কষ্ট হয়েছিল মেয়েটার। কিন্তু নিজেকে কষ্ট কেন দিল মেয়েটা? এত বড় সাহস তাকে কে দিল সুইসাইড করার মতো জঘন্য কাজ করতে? ভাবলো না মৃন্ময়ের কথা, মিমিয়া, শামীমা, রাগিবের কথা? মুহূর্তেই সব মায়া, মোহ, ভালোবাসা ভুলে মৃন্ময়ের চোখে মুখে ফুটে ওঠে হিংস্রতার আভাস। চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে। ঠোঁট কামড়ে রাগ নিয়ন্ত্রণ করে দীর্ঘ একটা শ্বাস নেয়। মৃন্ময়কে চুপচাপ গুমোট থাকতে দেখে ফাহাদ আবারও বলে, বাড়ি চলুন বস। যেতে তো আমাকে হবেই, আমাকে অনেক হিসাব বাকি এখনো। মৃন্ময় গাড়িতে উঠে বসে ফাহাদ ড্রাইভিং সিটে বসে দ্রুত স্টার্ট দেয়। সারাদিনের কসরত শেষে শেষ প্রহরে ঘুমাতে যায় সবাই, কিন্তু লিভিং রুমের আলো জ্বালিয়ে বসে আছে রাগিব আর শামীমা। মৃন্ময়কে বাড়িতে ঢুকতে দেখেই তারা এগিয়ে আসে। মা বাবা ঘুমাওনি কেন? শামীমার তীক্ষ্ণ কণ্ঠ। তুই এত দেরিতে বাড়ি ফিরলি কেন? কিছু কাজ ছিল হসপিটালে মা। কি এমন কাজ তোর নিজের? অসুস্থ বউকে রেখে বাইরে বাইরে কাজ করছিস। তাছাড়া আজ কি এমন হয়েছে যার জন্য অদ্রিজা এত বড় একটা দুর্ঘটনা ঘটালো? মৃন্ময় কিছু বলার আগে রাগিব তাকে থামিয়ে দিয়ে বলে, এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। যা হবে কাল সকালে হবে। মৃন্ময়, তোমার রুমে যাও, আদ্রিজা একা আছে। মৃন্ময় মাথা নাড়িয়ে উপরে যায়। এক হাত দিয়ে ঘাড় ম্যাসেজ করে মনে মনে বলে, আমিও তো জানতে চাই কি এমন হয়েছে যার জন্য অদ্রিজা সুইসাইড করার সাহস দেখিয়েছে। নিজের রুমের সামনে গিয়ে মৃন্ময় থেমে যায়। হালকা খোলা দরজাটাকে সম্পূর্ণ খুলে নিঃশব্দে রুমে ঢুকে। অদ্রিজা বেডের সাথে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে। মৃন্ময় বেশ শব্দ করে দরজা লাগায়। সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকায় অদ্রিজা। মৃন্ময়ের দিকে তাকিয়ে ঘৃণায় সারা শরীর রিড়ি করে ওঠে। অন্যদিকে মুখ ফিরিয়ে আবারও চোখ বন্ধ করে নেয়। মৃন্ময় আস্তে আস্তে অদ্রিজার সামনে এসে দাঁড়ায়। এভাবে কেটে যায় আরও 2-3 মিনিট। অদ্রিজা মৃন্ময়ের অবস্থা বোঝার জন্য চোখ খুলে, কিন্তু একই মৃন্ময় আগের মতন শটান হয়ে দাঁড়িয়ে আছে অদ্রিজার সামনে। এতটা রাগ কেন দেখালে? মৃন্ময়ের শান্ত কণ্ঠে শিওরে ওঠে অদ্রিজা। এই শান্ত কণ্ঠের মাঝেও জমে আছে রাগ, ক্ষোভ। তা খুব সাবলীলভাবে প্রকাশ পাচ্ছে। অদ্রিজা মৃন্ময়ের কথায় পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে নেয়। অদ্রিজার এমন ভাবের প্রত্যুত্তরে এতটা ভয়ঙ্কর হবে অদ্রিজা স্বপ্নেও ভাবেনি। সে যখন ঘাড় ঘোরায় তখনই মৃন্ময় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে অদ্রিজার গালে চড় দেয়। অদ্রিজার অনুভূতিরা শূন্য হয়ে গেছে। কানের ভেতরটায় শো শো বাতাস বইছে। মাড়ির দাঁতগুলো যেন উপড়ে পড়েছে। অবাক চাহনিতে মৃন্ময়ের দিকে তাকাতেই মৃন্ময় ঝাঁপিয়ে পড়ে অদ্রিজার উপর। বালিশের সাথে হেলান দেওয়া অবস্থায় অদ্রিজার 2 হাতের বাহুতে এমনভাবে চেপে ধরে যেন এক হাতের হাত অন্য হাতে স্থানান্তরিত হবে। কিরে, কথা বলছিস না কেন? মুখ দিয়ে এখন কথা বের হচ্ছে না? তেজ, এখন তেজে দেখাচ্ছিস না কেন? অদ্রিজা স্তব্ধ হয়ে মৃন্ময়ের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে টলটল করে পানি গড়িয়ে পড়ছে। তাতেও কোনো হেলদোল নেই মৃন্ময়। সে তার রাগ উড়াতেই ব্যস্ত। কথা বের হচ্ছে না কেন তোর মুখ দিয়ে? কোন সাহসে তুই এতগুলো ওষুধ খেয়েছিস? কথা বল। মৃন্ময়ের শেষ কথাটাই ছিল প্রবল মাত্রার ধমকের সুরে। মৃন্ময়ের এমন রূপ দেখে তার মনে পড়ে যায় সেদিন রাজশাহী জঙ্গলের বিষয়টা। কিভাবে ছেলেগুলোকে অদ্রিজার সামনে কুপিয়ে জখম করে মৃন্ময়। অতীতের ভয়ঙ্কর স্মৃতিগুলোর কথা ভাবতেই অদ্রিজার গা শিওরে ওঠে। না চাইতেও মুখ দিয়ে কথা বের করার চেষ্টা করছে, কিন্তু ভেতর থেকে কেউই যেন তার জিভ টেনে রেখেছে। কথা বলার মতো শক্তি তার নেই। মৃন্ময় তাকে আরেকবার ঝাঁকড়া দিতেই ভয়ে 2-4 বার ঠোক গিলে বলে, রাগে করে ফেলেছি, আমি রাগ সামলাতে পারি না।
অদ্রিজা তার চোখ বন্ধ করে নিঃশব্দে কেঁদে দেয়। মৃন্ময় হুট করে নির্বাক কাজটি করে বসে। অদ্রিজাকে হ্যাচকা টানে জাপটে ধরে বুকের মাঝে, দুই হাত দিয়ে মৃন্ময় শক্ত করে অদ্রিজাকে ধরে আছে, যেন যে কেউই নিয়ে যাবে তার অদ্রিজানকে। এদিকে অদ্রিজা অনবরত কেসেই যাচ্ছে, তার দম যেন বন্ধ হয়ে যাবে। শ্বাস প্রশ্বাসের গতি অস্বাভাবিক কমে গেছে। মৃন্ময় সেদিকে কোনো খেয়াল নেই, সে অদ্রিজাকে আগের মতোই ধরে রাখে জাপটে। এভাবে কিছুটা সময় পার হয়। এদিকে অদ্রিজা কাহিল হয়ে গেছে, কাশতে কাশতে গলা যেন ব্যথা হয়ে গেছে। শরীরের সব সঞ্চারিত শক্তির ভান্ডার তার শূন্যের কোটায় পৌঁছে গেছে। মৃন্ময় অদ্রিজার চুলে হাত বুলিয়ে বলে, খবরদার অদ্রিজান, কখনো যদি এইভাবে রাগ ওঠে একদম নিজের উপর রাগ ছাড়বে না। রাগ উঠলে প্রয়োজনে রুমের সব ভেঙে ফেলবে, আমায় আঘাত করবে, ঠিক আজ যেভাবে করেছো। আমার চুল টেনে ছিঁড়ে নিয়েছো, শার্ট ছিঁড়ে দিয়েছো, গালে গলায় খামচি দিয়েছো। তোমার যা ইচ্ছে করবে, তবু নিজের ওপর কোনো ক্ষতি করবে না। আজকের শাস্তি স্বরূপ এই একটা চড় দেয়া হলো। মৃন্ময়ের কণ্ঠে আস্তে আস্তে শীতল হচ্ছে, তার রাগটা যেন কমে গেছে। অদ্রিজাকে ছেড়ে আবারও অদ্রিজার মাথায় হাত বুলিয়ে দেয়। ছাড়া পেয়ে অদ্রিজা জোরে জোরে শ্বাস নিচ্ছে, যেন একটু জন্য তার প্রাণটা টপকে যেত। অদ্রিজাকে শান্ত হতে দেখে মৃন্ময় জোরে শ্বাস নেয়। টেবিলের উপর থেকে পানি নিয়ে তার সামনে ধরে, সঙ্গে সঙ্গে পুরো পানিটা এক নিঃশ্বাসে শেষ করে অদ্রিজা। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে, গালের এক পাশটায় ভীষণভাবে জ্বালা করছে। এই অল্প সময়ে মৃন্ময়ের 3টে আঙ্গুলের দাগ ভীষণভাবে অদ্রিজার গালে সেটে গেছে। পুরো গাল কিঞ্চিত পরিমাণ ফুলে গেছে, কিন্তু তাতে মৃন্ময়ের চোখে মুখে কোনো আফসোসের ছোঁয়া নেই। এই চটটা যেন অদ্রিজার কাম্য ছিল। মৃন্ময় উঠে দাঁড়ায়, সারা রুম জুড়ে পায়চারি করতে থাকে। তার রাগ এখনো কমেনি, মূলত সে রাগটাকে কন্ট্রোল করছে। আবারও ফিরে এসে অদ্রিজার পাশে বসে। আজকে কি এমন হয়েছিল যার কারণে তুমি এতটা রেগে গেলে? মৃন্ময়ের কথায় অতীতের বিষাক্ত স্মৃতি মনে করতে অদ্রিজার ভেতরটায় আবারও রাগের সঞ্চার হয়। চোখে মুখে একাকার সমান ঘৃণা নিয়ে মৃন্ময়ের দিকে তাকায়। কি হয়েছে রুমে আমি জানতে চাই। লজ্জা নেই আপনার? আমি তো ভেবেছিলাম আপনার লজ্জা আছে, এখন দেখি সেটাও নেই। নির্লজ্জের মতো এত কিছু করে এখন বড় বড় মুখ করে আবার কারণ জানতে চাইছেন। অদ্রিজার রাগান্বিত স্বরের কথায় মৃন্ময় ভ্রু কুঁচকে নেয়। কি এমন করলাম যার কারণে আমায় ছোট মুখ নিয়ে থাকতে হবে? কথা না পেঁচিয়ে সোজা সাপটা বলো। সকালে সবাই জানতে চাইবে ঘটনাটা, তখন একটা সমাধান প্রয়োজন। ও আচ্ছা, কালকে সবাই যখন জানতে চাইবে তখন নিজেকে বাঁচানোর ফোন দিয়ে আসছেন বুঝি? নির্লজ্জ বেহায়া, আপনার সাথে কথা বলছি ভেবে নিন, এটাই আপনার ভাগ্য। থাকবো না আমি আপনার সাথে সূর্যটা ওঠার অপেক্ষা। না আমি এই বাড়িতে থাকবো, আর না আমি আপনার সাথে কোনো সম্পর্কে থাকবো। এতক্ষণ রাগটা কন্ট্রোল করলেও মৃন্ময় এবার চট করে অদ্রিজার গাল এক হাত দিয়ে চেপে ধরে, অন্য হাত দিয়ে চুলগুলো মুঠোতে নেয়। গালের অসহ্য ব্যথায় কুকড়ে ওঠে মেয়েটি। সোজা সাপটা কথা বলা যায় না তো কথা পেঁচাস কেন? আর এই বাড়িতে থাকবি না মানে? এই থাকবি না মানে কি? খাবি দাবি, ঘুমাবি, হাসবি, কাঁদবি, যা হবে সবে এই বাড়িতেই হবে। মনে রাখিস, তুই মৃন্ময় মেহরাবের হাত ধরে এই বাড়িতে ঢুকেছিস, তোকে বের করার সাধ্য এই মৃন্ময় মেহরাবেরও নেই। আর সম্পর্ক ভাঙবি? এত সোজা নাকি? তোর সাথে আমার সম্পর্ক কি করে একটা অদৃশ্য শিকলে আটকানো যায় তার ব্যবস্থা আমি করব। চশমার ফাঁকে মৃন্ময়ের চোখের দিকে তাকিয়ে অদ্রিজার পরাণ পাখি যেন এখনই উড়ে যাবে। রক্তিম লাল চোখ দুটোতে ভেসে আসছে অতীতের করা মৃন্ময়ের খুনগুলো স্মৃতি। একদিকে মৃন্ময়ের আগে ফসফস করছে, অন্যদিকে অদ্রিজা ভয়ে জিদে কাঁপছে। মৃন্ময় অদ্রিজার গাল ছেড়ে দেয়। শেষবারের মতো বলছি, আমি শুরু থেকে কারণটা জানতে চাই। অলরেডি সূর্য উঠবে বলে, হাতে সময় কম, তোমার ঘুমের প্রয়োজন আছে। মারবেন, বকবেন, আবার দায়িত্ববান সাজার জন্য এখন ঘুমের কথা বলছেন। মৃন্ময় এবার নিজে চুল নিজে টেনে শান্ত হয়। অদ্রিজার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আসে। দেখো অদ্রিজান, আমরা স্বামী স্ত্রী, আমাদের দুজনের উচিত নিজেদের ঝগড়া নিজেরা মিটিয়ে নেয়া। আর যদি আমাদের সমস্যা আমরা সমাধান না করি, তবে কাল সবাই জানতে চাইবে। তুমি কি বলবে আমার জানা নেই, তবে কাল আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকবে, এতে সম্পর্কের অবনতি হবে। কিন্তু তারা এর কোনো সমাধান দিতে পারবে না, উল্টো কান কথায় তোমার আমার বন্ধুরূপে স্বামী স্ত্রীর সম্পর্কটা বিষিয়ে তুলবে। প্লিজ অদ্রিজা, কি হয়েছে বলো। গড প্রমিস, আমি আমার দিক থেকে এক তিলার্ধ সমানও মিথ্যা বলবো না। অদ্রিজা এবার নড়ে চড়ে বসে, চোখের পানি মুছে ঢোক গিলে বলতে শুরু করে। বাবার সাথে ঘোরাঘুরি শেষে আমি যখন বাড়ি ফিরি তখন পুরো বাড়ি নিস্তব্ধ। একজন সার্ভেন্ট জানায় সবাই শপিং করতে গেছে, কিন্তু আমি জানতাম আপনি বাড়িতে, কারণ বাইরে আপনার গাড়ি রাখা, রুমের দরজাটা ছিটকেনি ছাড়াই লাগানো ছিল।
আমি দরজা খুলে রুমের ভেতরটায় প্রবেশ করতে যাব, ঠিক তখনই কি অদ্রিজা? আপনি আর টিনা এক বিছানায় একসঙ্গে চিপকে আছেন। টিনার জামা কাপড়ের ঠিক ছিল না, ছি। তখন আমি এই সব দেখে আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। আপনাকে টেনে হিচড়ে তুলতে যাই, কিন্তু আপনি ঠিকভাবে দাঁড়াতেই পারছেন না। আমি ভেবেছিলাম দুজনে একসাথে ড্রিঙ্ক করে রঙ্গলীলা চলছি। অদ্রিজার কথা শুনে ছিটকে 2 হাত দূরে সরে যায় মৃন্ময়। চোখের চশমাটি খুলে 2 চোখ হাত দিয়ে কসলাতে থাকে। কি বলছে এই মেয়ে? মৃন্ময় এসব, ছি। আমার সেই মুহূর্তে ইচ্ছে হয়েছিল গায়ে আগুন দিয়ে মরি। কোনোভাবেই রাগ সামলাতে পারিনি। প্রতিটা মুহূর্তে আমার মনে হয়েছে আপনি আমাকে ঠকালেন। নিজের স্বামীকে এইভাবে পরনারীর সাথে দেখা কি আমার কাম্য ছিল? মৃন্ময় এখনো আগের মতো বসে আছে। তার অঙ্কের হিসাব কষতে সে ব্যস্ত। তখন ঘুমের ঘোরে তার মনে হয়েছিল কেউ তার চুলে বিলি কেটে দিচ্ছে। সে ভেবেই নিয়েছে এটা অদ্রিজা, তাই সে আরো জাপটে ধরে। কিন্তু এটা টিনা ছিল, ছি। মেয়েটা একটু বেশি সাহস দেখিয়ে ফেলেছে। চোখে চশমা এঁটে মৃন্ময় অদ্রিজার দিকে তাকায়। বাড়ি ফিরে আসার পর মা জানায় তুমি বাবার সাথে বেরিয়েছো। আমি আর কোনো কথা না বলে সোজা আমার রুমে চলে আসি। তখন আমার শরীরটা খারাপ ছিল। ফাহাদ আমাকে বাড়ি ফিরে আসতে বলে, আর বলে ঘুমের মেডিসিন নিয়ে যেন ঘুম দেই, তাহলে শরীরটা কিছুটা ভালো লাগবে। ফাহাদকে তো তুমি ভাই মানো। আমার কথা বিশ্বাস না হলে তার থেকেও জানতে পারো আমার অসুস্থতার বিষয়টা। মৃন্ময়ের কথায় অদ্রিজা চোখ তুলে তাকায়। যে ভাবা সেই কাজ। আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। তখন আমি সম্পূর্ণ নিস্তেজ হইনি। সেই মুহূর্তে ফিল করি কেউ আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আমি ভেবেছিলাম তুমি, তাই আমি জড়িয়ে নিয়েছি তাকে। মৃন্ময়ের কথায় অদ্রিজার চাপা রাগটা আবারও গর্জে ওঠে। 2 হাত দিয়ে মৃন্ময়ের কলার টেনে বলে, আমি ভেবে জড়িয়ে ধরলেন। এতটা বোকা কি করে হলেন? তাছাড়া আমি কেন আপনার চুলে হাত বোলাতে যাব? কোনোদিন আপনার সামনে নিজের ইচ্ছায় গিয়েছি? অদ্রিজার কথা শুনে মৃন্ময়ের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা ফুটে ওঠে। একদম মিথ্যা বলবে না অদ্রিজান। তুমি সবসময় আমার ঘুমিয়ে থাকার সুযোগটা নাও। আমি ঘুমিয়ে আছি ভেবে তুমি প্রতিদিন আমার চুলে হাত বুলাও, গায়ের চাদর ঠিক করে দাও। এখন সব অস্বীকার করছো। তাই আমি তখন ভেবেছিলাম টিনা মেয়েটা তুমি। আর আমার রুমে ঢোকার সাহস কারণেই, আমার পারমিশন ছাড়া। তাহলে সেই মুহূর্তে আমি টিনাকে তুমি ভাবাটাই স্বাভাবিক। মৃন্ময়ের কথায় অদ্রিজা ধরপড়িয়ে ওঠে। তার মানে মৃন্ময় যেন জানে তার ঘুমের ঘোরে অদ্রিজা, ছি। এই ছেলে তো দেখছি একদম শেয়ানা। কথা ঘোরাতে অদ্রিজা মৃন্ময়ের দিকে তাকিয়ে বলে, আমি বিশ্বাস করি না আপনার কথা। কোনটা বিশ্বাস করো না? আমি যে ঘুমের ওষুধ খেয়েছি সেটা, নাকি টিনাকে যে আমি চিনতে পারিনি? আমি যে ঘুমের ওষুধ খেয়েছি এটার প্রমাণ তুমি, কারণ ওষুধের পাতায় পুরো 10টা ট্যাবলেট ছিল, বাকি 9টা তুমি গিলেছো। কি করে পারলে তুমি? প্রয়োজনে আমার সাথে কথা বলতে, কিন্তু না, নিজের জীবন নিয়ে টানাটানি শুরু করে দিলে। তাছাড়া আমি টিনার সাথে থাকলে তোমার কি? তুমি তো আমার স্বামী মানো না। টিনা মেয়েটা আসলেই বোকা। আমাকে আগে থেকে অফার করলে কোনো হোটেলে। কথাটা শেষ করতে পারেনি মৃন্ময়। তার আগেই অদ্রিজা ক্রুদ্ধ হয়ে তার শার্টের কলার টেনে ধরে। নাকের পাটাটা ফুলে লাল হয়ে আছে। গালের সেই 3 আঙ্গুলের দাগ। চোখ রাঙিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মৃন্ময়ের দিকে। মৃন্ময় বুঝতে পারে তার বাঘিনী খেপেছে। আলতো করে মৃন্ময় অদ্রিজার কোমর জড়িয়ে ধরে। অদ্রিজা তাকে ধমকের সুরে বলে, খবরদার, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে দিব। এখন থেকে 24 ঘন্টা তোমার উপর আমার নজর থাকবে। আমিও দেখব টিনার সাথে কি করে কারসাজি করো। মৃন্ময় নিষ্পলকভাবে অদ্রিজার দিকে তাকিয়ে আছে। তোমার মোহে পড়ার এই একটাই কারণ যথেষ্ট অদ্রিজা। আমাকে শাসন করার ক্ষমতা তোমার আছে। আমাকে ধমক দেওয়ার, আমার সাথে আপোষহীন কথা বলার মতো দৃষ্টান্ত তুমি দেখিয়েছো। তাই তো তোমার মোহে পড়ি আমি বারবার। আমি তো এটাই চাই, আমার থেকেও তোমার রাগ 1 গুণ বেশি থাকবে, আমাকে শাসন করবে। I like it, baby. কাল সকাল থেকে যে আমার উপর তোমার লাভিং টর্চার শুরু হবে তা আমি ভালো করেই জানি। অদ্রিজা আবারও কিছু বলতে যাবে, তার আগে মৃন্ময় ধপাস করে অদ্রিজাকে নিয়ে শুয়ে পড়ে। এই চুপ, কোনো কথা না, এখন ঘুমাও। আর টিনার বিষয়টা তোমায় চিন্তা করতে হবে না, আমি নিজেই তার শাস্তি দেব। মৃন্ময়ের কলিজায় দাগ লাগিয়েছে সে, রেহাই সে কিছুতেই পাবে না। আমি কোনো কথা না, ঘুমাও। এখন আমাদের শরীরটা ভালো নেই, ঘুমের প্রয়োজন আমাদের। মৃন্ময় লাইট অফ করে অদ্রিজাকে নিয়ে শুয়ে পড়ে। শরীর দুর্বল থাকায় দুজনার চোখে নেমে আসে রাজ্যের ঘুম। সকাল পেরিয়ে দুপুর শেষ হতে চলল, এখনো মরার মতো ঘুমিয়ে আছে অদ্রিজা আর মৃন্ময়।
এতক্ষণে অবশ্য বাড়ির কেউ তাদের ডেকে পাঠায়নি। সবাই জানে অদ্রিজা অসুস্থ। মৃন্ময়ের ঘুম ভাঙে গার্ডের ফোনে। আড়মোড়া কাটিয়ে দ্রুত ফোন রিসিভ করতেই গার্ডের নীরস কণ্ঠ শুনতে পাওয়া যায়। বস, উত্তরবাজারের ব্যবসায়ী আমাদের টাকা ফেরত দিচ্ছে না, আরো সময় চাইছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।